আজ মনে হয় আর কোনো বডি আসবে না। মুকুল মর্গের বাইরে বসে ভাবছিল, আজ একটু তাড়াতাড়ি তাহলে বাড়ি ফিরবো। সবে ভাবছে এবার সে উঠবে, তখনই গাড়ির আওয়াজে চমকে তাকালো। দেখলো গাড়ির ভেতর থেকে একটা বডি নামানো হচ্ছে। সামনে গিয়ে দেখলো একজন মহিলা। অন্ধকারে মুখটা ঠিক দেখতে পেল না মুকুল, শুনতে পেল সুসাইড কেস। আজকে এত রাতে এমনিতেও বডি পড়ে থাকবে, ভেতরে ঢুকে দিতে বললো বডিটাকে, কাল সকালে যা হওয়ার হবে। সব বন্ধ করে বেরিয়ে পড়লো ও। রাস্তায় যেতে যেতে মুকুল ভাবছিল, মানুষ যখন বেঁচে থাকে তখন তার কত যত্নকর হয়, আর মরে গেলে সেই মানুষটাই হয়ে যায় একটা বডি, নয়তো লাশ। তখন আর তার কোনো মূল্য নেই। মুকুলের মনে আছে ও যখন মর্গের দায়িত্বরত এক কর্মকর্তা হিসেবে চাকরিতে জয়েন করেছিল, তখন বাড়িতে সবাই প্রবল আপত্তি করেছিল। কেউ চাইছিল না ও লাশ কাটা ঘরে কাজ করুক। আসলে মর্গ বা লাশের ঘরের সম্পর্কে সবার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করে। সত্যি বলতে কি, প্রথম প্রথম মুকুলও নিজে খুব ভয় পেত। কত রকমের বডি যে এখানে আসে তা তো কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু কিছু বডি এত ভয়ঙ্কর হয়ে থাকে যা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর কি দুর্গন্ধ, সহ্য করা যায় না। আসলে সবাই তো অপঘাতে মৃত্যু, সেই জন্যই তো আনা হয় এখানে। এই তো সেদিন বিষ খেয়ে দুটি ছেলে মেয়ে সুসাইড করেছিল, ওদের বডি যখন এসেছিল এত দুর্গন্ধ বেরোচ্ছিল, মুকুলে নাকে এখনো সেই গন্ধ আছে। আবার গাটা গুলিয়ে উঠল ওর সেটা মনে করে। প্রতিদিন 8টা থেকে 10টা বডি আসে এখানে, তাদের পোস্টমর্টেমের পর সেই বডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুকুলের। সেগুলোকে পোস্টমর্টমের পর ভালো করে পলিথিনে মুড়ে তার উপর কাপড় জড়িয়ে আলাদা আলাদা করে ঠান্ডা ঘরে রেখে দেওয়াতে বলে। তারপর বাড়ির কয়েকজন এসে শনাক্ত করে বডি নিয়ে যায়। কে জানে আজ লাশ ট্রেনটা পাবে কিনা। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে শুরু করলো মুকুল। ঝিরঝির বৃষ্টি পড়ছে, আজ ছাতাটাও আনতে ভুলে গেছে। স্টেশনে এসে ভাগ্যক্রমে ট্রেনটা পেয়ে গেল। মনে মনে ভাবলো, যাক বাবা, বাঁচা গেল। পুরো ট্রেনটা গুটিকত লোকজন আছে। মুকুল একটা সিটে টান টান হয়ে শুয়ে পড়ল। সারাদিন বসে বসে কোমরটা ধরে যায়, এখন আধ ঘন্টা নিশ্চিন্তে শুতে পারবে চোখ বন্ধ করে। এই যে শুনছো, হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ পেয়ে ওর ঘুম ভেঙে যায়। চমকে উঠে বসে পড়ল। একজন মহিলা ঠিক ওর সামনে সিটে বসে আছে। চোখ কচলে ভালোভাবে দেখলো, না ভুল না, সত্যি একজন মহিলা ডাকছে ওকে। এত রাতে এক মহিলা একা, তাও আবার লাশ লোকালে, ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না। একটু ভয়ও পাচ্ছে ওর, যদিও সারাদিন লাশ ঘরে থেকে থেকে ভূতের ভয় ওর নেই। মৃত মানুষের সঙ্গেই তো সারাদিন কেটে যায় ওর। মেয়েটি বলে উঠল, কি ভাবছেন দাদা? মুকুল বলল, মেয়েটি বলে উঠল, কি ভাবছেন দাদা? মুকুল বলে উঠল, এত রাতে আপনি এভাবে একা কেন? মেয়েটি বলল, আসলে কলকাতায় এসছিলাম ডাক্তার দেখাতে। অপরিচিত জায়গা তো, সব খুঁজে দেখতে দেখতেই সময় লেগে গিয়েছিল, আর এত কিছু তো জানি না, তাই ট্রেন ধরতে এত দেরি হয়ে গেল। কিন্তু আপনি এভাবে কেন, একা কেন এত রাতে? কাউকে সঙ্গে আনেনি? মুকুল বলল, এত রাতে কোনো বিপদ আপদ তো হতেই পারে আপনার। এবার মেয়েটার মুখ বিস্ময় লাগলো, আনমনা হয়ে বলল, বিপদ যা হওয়ার তো হয়ে গেছে। জিজ্ঞেস করলো মুকুল, কি হয়েছে আপনার? মেয়েটির কথা ঘুরিয়ে দিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? জবাবে মুকুল বলল, এই তো বীরশিবপুর। মেয়েটি বলল, বীরশিবপুরে তো আমার বাপের বাড়ি। আর আপনি থাকেন কোথায়? মানে আপনার শ্বশুর বাড়ি কোথায়? মুকুল জিজ্ঞাসা করলো ওকে। বলল, কোলাঘাট। মেয়েটাই আরো অনেক গল্প করলো। বলল, 2 বছর 2 আগে ওর বিয়ে হয়েছে। ওর বিয়ের পর ওর বাবা মা একা হয়ে গেছে। ছোট ভাই ওর থেকে অনেকটাই ছোট। আরো বলল, মেয়েটির শ্বশুরবাড়িতে ওর বাবা মা এত যেতে পারে না, কারণ তারা গরিব বলে সম্মানও পায় না সেখানে, আর মেয়েটিকে অত আসতেও দেয় না ওরা বাবা মায়ের কাছে। মুকুল নিজে থেকে কিছু জিজ্ঞেস করলো না। আসলে অপরিচিত কারোর সম্পর্কে এত আগ্রহী দেখাতে বা যাবে কেন? রোজ কত লোকের সঙ্গে তো ট্রেনে দেখা হয়, ট্রেন থেকে নেমে সব ভুলে যায়। মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, দাদা, আমার মতো কত মেয়ে রোজ এইভাবে হারিয়ে যায়, কেউ জানতেও পারে না তাদের কথা। মুকুল বলল, মন খারাপ করো না বোন, সব ঠিক হয়ে যাবে। আর মেয়েটি বলল, আর কিছুই ঠিক হবে না দাদা, আমার জীবনে সব শেষ হয়ে গেছে। কথায় কথায় মুকুলের নামবার সময় হয়ে গেল। ও মেয়েটিকে বলে উঠল নিজের সিট থেকে। মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে এসে বলল, আমার একটা উপকার করে দেবে দাদা? আমার এই চিঠিটা আমার বাপের মায়ের কাছে পৌঁছে দেবেন। ওদের তো ফোন নেই, তাই চিঠিতেই সব লিখে দিয়েছি। নিজের বাপের বাড়ির ঠিকানাও বলে দিল মেয়েটি। আরও বলল, যেন কাল সকালেই পৌঁছে দেই চিঠিটা। কেন জানি না
মুকুল না বলতে পারলো না মেয়েটিকে। আর একই জায়গায় যখন ছোট জায়গায় একটু জিজ্ঞেস করেই পেয়ে যাবে ওর বাপের বাড়ি, মুকুল মেয়েটিকে বলে নেমে গেল ট্রেন থেকে। মুকুল মেয়েটিকে বলে নেমে গেল ট্রেন থেকে। রাস্তায় যেতে যেতে ভাবলো কখন লিখলো মেয়েটি চিঠিটা, আর ভাবতে পারছে না ও। এমনিতেই সারাদিন ধকলেও কান্তিতে ক্লান্ত হয়ে আছে। পরের দিন সকালে টেবিলটে রাখা চিঠিটা নিয়ে মেয়েটির যে ঠিকানা বলে দিয়েছিল সেখানে পৌঁছে দেয়। তারপর নিজের কাজে যাবে বলে ঠিক করলো মুকুল। খুব বেশি দূরে না মেয়েটির বাড়ি। মেয়েটির বাড়িতে গিয়ে দরজা খুললো ওর বাবা, সম্ভবত শীর্ণকায় চেহারা, পিছনে ওর মা আর ছোট ভাই ছিল। সবাইকে দেখি মনে হয় খুবই অভাবের মধ্যে আছে ওরা। মুকুল ভাবলো আপনার মেয়ে বাবলি আপনাদের জন্য এই চিঠিটি দিয়েছে। কাল আমার সঙ্গে ওর ট্রেনে দেখা হয়েছিল। আমার বাড়ি এখানে জেনে চিঠিটা আপনাদের দিতে বলেছে। মেয়ের কথা ওর বাবা মায়ের চোখে জল এলো। বলল, আমরা দুজনেই চোখে কম দেখি বাবা, যদি তোমার হাতে 10 মিনিট টাইম থাকে তাহলে চিঠিটা একটু পড়ে দাও। মুকুলের ওখানে কাজ আছে। 4টে নতুন বডি এসেছে, সব পোস্টমর্টম হবে। ও না পৌঁছাতে পারলে তো সবাই রাগারাগি করবে। তা সত্ত্বেও না করতে পারলো না মুকুল। বাবলির বাবা মাকে চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। শ্রী চরণেশ্বু বাবা মা, তোমরা আমার প্রণাম নিও। তোমার যখন এই চিঠিটা পাবে, জানিনি আমি ততক্ষণ বেঁচে থাকবো কিনা। আমার শ্বশুরবাড়ির লোকজন যখন জানতে পারলো আমি মা হতে চলেছি, তখন ওরা তোমাদের কিছুতেই জানাতে দিল না। অনেক চেষ্টা করার পর আমি তোমাদের জানাতে পারিনি। এই খবরটা ওরা জোর করে ডাক্তার দেখাতে গিয়ে আমার গর্ভস্থ সন্তানে ছেলে না মেয়ে তা পরীক্ষা করলো, আর তখন জানতে পারলো সেটা মেয়ে সন্তান। তখন থেকে আমার জীবনে আরো দুর্ভিক্ষ করে তোলো ওরা। প্রথম ঘরেতেই অনেক চেষ্টা করলো আমার গর্ভের জাত সন্তানকে হত্যা করার। কখনো সাবান জল গুলে মেঝেতে ফেলে দিত, কখনো বা সিঁড়িতে নাবার মুখে তেল জাতীয় কিছু ফেলে দেয়। কিন্তু প্রতিবারই আমার সন্তান বেঁচে যায়। এরপর ওরা আমাকে অবসান করার জন্য বলে। আমি ওদের বলে দিই আমি বেঁচে থাকতে আমার সন্তানকে কাউকে মারতে দেব না। আমি শেষ পর্যন্ত ওরা আমাকে খাবারের সঙ্গে কোনো ভণ্ডতান্ত্রিকের দেয়া ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। রাত্রিবেলা আমি নিজেই অজান্তে সেই খাবার খেয়ে নিই। তারপর থেকে আমার শরীর খারাপ হতে লাগলো। জানো মা, আমি যখন খাচ্ছিলাম নিজের সন্তানের জন্য, ওকে সুস্থ রাখার জন্য, তখন আমার শ্বশুর বাড়ির লোকজন এসে আমাকে সব কথা বলে। আমি কিভাবে ওরা আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে সব শুনে আমার শরীর খারাপ করেছিল। আর আমি দরজা বন্ধ করে দিই ঘরে ঢুকে। একটা কাগজে তোমাদের জানাবার জন্য সব লিখে রাখি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমি আর বাঁচবো কিনা, আর রক্ষা করতে পারবো কিনা আমার সন্তানকে। চিঠিটা আমার হাতে মুঠোয় বন্দি করে আমি চিরনিদ্রায় শায়িত হয়েছিলাম। চিঠিটা পড়তে মুকুলের চোখের আমি থাকতে অজান্তেই জলে ভরে উঠল। আর বাবলির মা আর বাবা ওখানে স্থবিত হয়ে বসে পড়ল। মুকুল কোনো কথা বলতে পারছিল না। ওনাদের কি বলবে তা ভাষা খুঁজে পাচ্ছিল না। কোনো কথা না বলে ও নিজের কাজে বেরিয়ে পড়ল। কিছু বলবার বা ভাববার মতন অবস্থায় ওর তখন ছিল না। মর্গের বাইরে আজ বেশ ভিড়, অনেকগুলো বডি আসে, টাইম লাগবে। তাই কাল রাতে যে বডিটা এসেছিল ওটারও পোস্টমর্টম হবে। মুকুল একটা করে বডি ছাড়ছে পোস্টমর্টমের জন্য, হয়ে গেলে যথাস্থানে রাখবার ব্যবস্থা করছে। সবশেষে কাল রাতে যে বডিটা এসেছিল ওটাকে পোস্টমর্টমের টেবিলে তুলতে বলল। কিন্তু কি দেখছে ও? এ তো কাল রাতের ট্রেনের পরিচয় হওয়া মেয়েটি, মানে বাবলি। চোখ কষলে ভালো করে দেখলো, হ্যাঁ এটা তো বাবলি। আর ওর হাতের মুঠোয় বন্দি ওটা একটা কাগজের টুকরো। মনে হচ্ছে কাছে গিয়ে মুকুল ওর মুঠোটা খোলবার চেষ্টা করলো। শক্ত হয়ে গেছে পুরো বডিটা, তাও অনেক কষ্টে বের করলো কাগজটা। ফোল্ড করা একটা চিঠি। মুকুল তাড়াতাড়ি চিঠিটা খুললো। এ কি দেখছে ও? অবিকল একই চিঠি তো। আজ সকালেই ও বাবলির বাবা মার কাছে পড়েছে। সে এক হাতের লেখা, একই ভাষা, বহু এক চিঠিটা টেবিলে রেখে মুকুল বাইরে বেরিয়ে এলো। কেমন যেন শরীর খারাপ লাগছিল। বাইরে এসে ও আরো অস্তম্ভিত হয়ে গেল। বাবলির বাবা আর মা বাইরে বসে কাঁদছে। ওকে দেখে ওরা বলল মুকুল ওখান থেকে বেরিয়ে আসার পরই নাকি ওদের পাশের বাড়িতে ফোন করে অজানা কেউ, জানিয়েছে যে ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মর্গের কাছে চলে আসে, নইলে ওদের মেয়ের সঙ্গে আর কি হয়েছে তা ওরা কিছু বুঝতে পারবে না। বাবলি শ্বশুর বাড়ির লোকজনেরা ওদের না জানিয়েই এটাকে সুসাইড কেস বলে চালিয়ে দিচ্ছিল, মেয়ের সৎকার করে দেবে বলে। মুকুলের কাছে এবার ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে গেল ছবির মতন। আর তার মানে এটাই বাবলি মুকুলের মধ্যে ও নিজের, তার মানে এটাই বাবলি মুকুলের মাধ্যমে ও নিজেই বাবা মাকে জানাতে চেয়েছিল সব ঘটনা, যাতে তার সঙ্গে হওয়া অন্যায়ের শাস্তির ওই
পশুগুলো পায়। মুকুলও নিজেই মনে মনে বলে উঠল, ওদের ছাড়া যাবে না, কিছুতেই না। দুটো নিষ্পাপ প্রাণকে হত্যার শাস্তি তো ওদের পেতেই হবে, না হলে যে বাবলিন আত্মা কোনোদিন শান্তি পাবে না। তোমাদের কি মনে হয় শাস্তি পাওয়া উচিত না উচিত নয়? কমেন্টে জানাও। আর গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে